সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব ব্যবস্থাপনার সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়। সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্রের আমার প্রথম পার্ট সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের প্রথম অধ্যায় হচ্ছে আমার ব্যবস্থাপনা ধারণা অথবা কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট বলা হয়ে থাকে। সো লেটস গো। প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যবস্থাপনা কি, মানে ব্যবস্থাপনা ধারণা বলতে কি বোঝায়। সাধারণত আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, আমাদের সেই প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করার জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমরা পরিচালনা করে থাকি। এই পরিচালনার কাজটাই মূলত হচ্ছে ব্যবস্থাপনা, এবং ব্যবস্থাপনার মাধ্যম দিয়েই আমরা আমাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে থাকি। তো যদি আমরা সংজ্ঞা হিসেবে ক্যালকুলেশন করে থাকি, তাহলে আমরা সেটা বলতে পারি যে আমাদের প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করার জন্য আমাদের পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ কার্যকে সাধারণত ব্যবস্থাপনা বলা হয়ে থাকে। ঠিক আছে? তো এখানে আবার দেওয়া আছে ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি, বাট এই শব্দটার যেটা মানে সেটা হচ্ছে টু হ্যান্ডেল, মানে চালনা বা পরিচালনা করা, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। আর এই শব্দটা এসছে ইতালীয় ম্যানেজিয়ার শব্দ থেকে, যার অর্থ হলো টু ট্রেন আপ দা হর্সেস, মানে অশ্বকে প্রশিক্ষিত করে তোলা বা পরিচালনার উপযোগী করে তোলা। আহ, তাহলে মূলত ব্যবস্থাপনা হচ্ছে লক্ষ্য অর্জন করার জন্য অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল, এভাবে বললেও হয়। আর স্পেসিফিক যদি ভালোভাবে লিখতে হয় তাহলে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করার জন্য আমাদের ব্যবস্থাপনা উপকরণাদি ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য সংগঠন, পরিকল্পনা করবেন, সংগঠন করবেন। এরপর হচ্ছে কর্মী সংস্থা, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে সাধারণত ব্যবস্থাপনা বলা হয়ে থাকে। তো এই ছিল ব্যবস্থাপনার সংজ্ঞা হিসেবে আমাদের যতটুকু জানার। এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়, এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন হয়, সিকিউ এমসিকিউ উভয়ই। আপনারা যারা এনটিআরসি এ পরীক্ষা দিবেন অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন, যারা, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা এগুলো। আম, আপনারা বলতে পারেন, কমেন্টসে বলতে পারেন যে কোন ধরনের ক্লাস লাগবে, কোন ক্লাসটি লাগবে, কোন এমসিকিউ ক্লাস হলে ভালো হবে কিনা, অথবা কোন টপিকের উপর ক্লাস নিলে ভালো হবে। এটা আপনারা কমেন্টে জানাতে পারেন। তো এখন দেখবো আমরা ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। আর প্রথম যে বৈশিষ্ট্যটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রক্রিয়া বা কাজের সমাহার। ব্যবস্থাপনাকে আমরা প্রসেস বলেছি অথবা গ্রুপ অফ অ্যাক্টিভিটিস বলেছি, বাট হোয়াই, কেন কেন আমরা প্রক্রিয়া বলতে যাচ্ছি বা কাজের সমাহার বলতে যাচ্ছি? প্রক্রিয়া মানে হচ্ছে কোনো ধারাবাহিক কাজের সমষ্টিকে প্রক্রিয়া বলা হয়। যেমন আমরা সামনে দেখবো, সামনে একটা টপিক আছে ব্যবস্থাপনার কার্যাবলী। হ্যাঁ, তাহলে ব্যবস্থাপনার যে কাজগুলো আছে মোটামুটি 7টা কাজ, ইউনিভার্সাল 7টা কাজ আছে। 7টা কাজ ধারাবাহিকভাবে সম্পাদন হয় বিধায় এটাকে আমরা প্রক্রিয়া বলে থাকি। যেমন পরিকল্পনা, তারপরে সংগঠিতকরণ, তারপরে কর্মী সংস্থান, এভাবে চলতে চলতে শেষে এসে নিয়ন্ত্রণ কাজ শেষ হবে। ঠিক আছে? এখানে এটাকে ধারাবাহিক কাজের সমষ্টি বলা হয়। আর লক্ষ্য অর্জনের উপায়, আপনি যে আপনার প্রতিষ্ঠানে যে গোলটা আছে সেই গোলটা অর্জন করবেন, সেই গোলটা অর্জন করার ক্ষেত্রে আপনি কি দিয়ে এটা অর্জন করবেন। ঠিক আছে? এটা অন্যতম একটা ওয়ে হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট দিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানের লক্ষ্যটা অর্জন করতে পারবেন। 3 নম্বর যেটা দেওয়া আছে কাজ আদায়ের কৌশল। আমরা সংজ্ঞায় আগে বলেছিলাম যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা কাজ আদায় করতে পারি, সে অনেকগুলো কৌশল থাকতে পারে। তার মধ্যে ম্যানেজমেন্ট ইজ আ টেকনিক টু গেটিং দ্য ওয়ার্ক অর আওয়ার টার্গেট টার্গেট। ঠিক আছে? তো কাজ আদায়ের কৌশল হিসেবে আপনি ম্যানেজমেন্ট ব্যবহার করতে পারেন। অর্থনৈতিক সম্পদ, অর্থনৈতিক সম্পদ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের এই সম্পদগুলো দিয়ে পুনরায় উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারি কিনা, যার মাধ্যমে পারি, সেগুলিকে সাধারণত অর্থনৈতিক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। এখন ম্যানেজমেন্টকে অর্থনৈতিক সম্পদ কেন বলা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, প্রশ্ন আসে। কারণ হচ্ছে ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে আমরা আমাদের অন্যান্য উপকরণগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারি। প্লাস একজন মানুষকে ট্রেন আপ করে তাকে মানব সম্পদে রূপান্তর করতে পারি, এবং আমরা আমাদের ওই সম্পদগুলোর যথাযথ ব্যবহার যেমন নিশ্চিত হয়, ঠিক তেমনি অপচয় রোধ করা সম্ভব। তাই ম্যানেজমেন্টকে আমরা ইকোনমিক রিসোর্স হিসেবে আইডেন্টিফাই করতে পারি। জ্ঞানের পৃথক শাখা, আমরা চাইলে ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক বেশি জানাশোনা পড়াশোনা করতে পারি। কিভাবে?
সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, অন্যান্য সাবজেক্টের মতো ম্যানেজমেন্ট ক্যান বি আ সাবজেক্ট। আর যেমন আপনি যদি উচ্চশিক্ষা অর্জন করতে যান, তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনি ম্যানেজমেন্ট নিয়ে অনার্স, মাস্টার্স পড়ছেন, এবং তখন আপনাকে এই ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক জানতে হবে, অনেক বড় বড় বই পড়তে হবে, অনেক কোর্স সম্পর্কে জ্ঞান আহরণ করতে হবে। তাই এটাকে আমরা জ্ঞানের পৃথক শাখা হিসেবে আইডেন্টিফাই করতে পারি। লাস্ট, সর্বজনীনতা মানে ইউনিভার্সালিটি। আপনি যে ম্যানেজমেন্ট করছেন, এই ম্যানেজমেন্টটা আসলে সবার কাছে গ্রহণযোগ্য কিনা, এবং এটা সব ক্ষেত্রে ব্যবহার করা যায় কিনা। যদি যায়, যদি গ্রহণযোগ্য হয়, তাহলে সেটা সর্বজনীন। তার মানে ম্যানেজমেন্ট শুধু ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহৃত হবে শুধু তাই না, ম্যানেজমেন্ট ইউ ক্যান ইউজ ইন অল টাস্ক, অল সেকশন। তো আপনি, সর্বজনীনতা বলতে বোঝানো হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে শুধু ম্যানেজমেন্ট ব্যবহৃত হয় না, ম্যানেজমেন্ট সব জায়গায় ব্যবহৃত হতে পারে। তো এই বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এগুলো যেমন সিকিউ, এমসিকিউ উভয় সাজানো যায়। এরপর দেখি ব্যবস্থার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই প্রাসঙ্গিকতা ভাবে। যদিও সিকিউর জন্য খুবই কম গুরুত্বপূর্ণ, বাট এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো। যেমন প্রাচীন যুগে এখানে সময়কালটা খুব গুরুত্বপূর্ণ আর কি। আর প্রাচীন যুগে আমাদের যে ধরনের সভ্যতা ছিল, এগুলো থেকে এমসিকিউ হয়, যে মিশরীয়, ব্যাবিলনীয়, হিব্রু, চৈনিক, রোমান, গ্রিক, ভারতীয় সভ্যতা। আর মধ্যযুগের সময়কালটা খুব গুরুত্বপূর্ণ, একদম খ্রিস্টপূর্ব শুরু থেকে শুরু করে 1750 সালের আগ পর্যন্ত। হ্যাঁ, এই সময়টা গুরুত্বপূর্ণ। আর এই সময়টাতে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হচ্ছে আল ফারাবি, এবং আরো গুরুত্বপূর্ণ হচ্ছে ইমাম গাজ্জালি, ওনার একটা বই আছে নাসিহাত আল মুলক নামক একটা গ্রন্থ। এবং তার এই গ্রন্থে উনি বলেছেন, রাজার আচরণ এমন হওয়া উচিত যাতে তার মৃত্যুর পর রাজা প্রজা সবাই তাকে হারানোর বেদনা অনুভব করে থাকে। লুকা পেসিউলি 1494 সালে এই ব্যক্তিকে আমরা চিনি, আমাদের হিসাব বিজ্ঞানের জনক হিসেবে আমরা চিনি, অথবা দ্রুততর দাখিলা পদ্ধতি সম্পর্কে উনি আলোকপাত করেছেন। এই কারণটাকে দ্রুততর দাখিলা পদ্ধতির জনক হিসেবে আইডেন্টিফাই করা হয়। এই যে ওনার একটা ছবি। থমাস মোর খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, এবং ওনার যেই গ্রন্থটা, এই যে ইউটোপিয়া, এই গ্রন্থটা এতটাই পপুলার যে অনেক পরীক্ষায় এটা আসে, নট অনলি ম্যানেজমেন্ট, আমাদের এটা বিভিন্ন জব পরীক্ষাতেও এই প্রশ্নটা আসে। তো ইউটোপিয়া গ্রন্থটির রচয়িতা থমাস মুর। হ্যাঁ, মানে এরপর আমরা দেখি শিল্প বিপ্লবকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ সময়কাল আমাদের বিজনেসের জন্য। 1750 থেকে 1850 সাল, এই 100 বছরে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল, মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পিরিয়ড হিসেবে আমরা আইডেন্টিফাই করি। এই যে দেখেন, শিল্প বিপ্লবের ফলে উৎপাদনের ব্যবস্থা ব্যাপক পরিবর্তন হয়। তার মানে আগে থেকে রাতারাতি অনেক বেশি উৎপাদনশীলতা বেড়ে যায়। সেটা হচ্ছে আহ, জেমস ওয়াটের যে বাষ্প ইঞ্জিন আছে, বাষ্প ইঞ্জিন উন্নয়নের ফলে বা উদ্ভাবনের ফলে আমাদের ইন্ডাস্ট্রি খাতে, পোশাক খাতে অনেক বেশি ব্যাপক পরিবর্তন হয়। আর সেটা ইতিবাচক পরিবর্তন। তাই ওই সময়কালটাকে আমরা বিপ্লব কাল নামে আইডেন্টিফাই করতে পারি। এখানে আরো কিছু ব্যক্তিত্ব আছে। জেমস স্টুয়ার্ট, উনি ক্ষমতার উৎস সম্পর্কে তথ্য প্রদান করে থাকেন, এবং শিল্পোদ্যোগের যন্ত্র প্রবর্তনের পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরা হয়। অ্যাডাম স্মিথ অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। 1772 সালে অর্থনীতি শাস্ত্রের জনক অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশন নামক গ্রন্থটা প্রকাশিত হয়। এতে তিনি উৎপাদন বৃদ্ধির জন্য শ্রম বিভাগের উপর গুরুত্ব আরোপ করে থাকেন। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা বই। এই যে জেমস ওয়াট, যেটা বলেছিলাম, জেমস মেথোবোল্টন বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন। হ্যাঁ, দুই বিজ্ঞানী স্টিম ইঞ্জিন তৈরির জন্য বোল্ট, ওয়াট অ্যান্ড সন্স নামক প্রতিষ্ঠান গঠন করে থাকেন। রবার্ট ওয়েন আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয় ওনাকে। চার্লস বেবেজ, যেটা তো আমরা জানি, তাকে কম্পিউটারের জনক হিসেবে আইডেন্টিফাই করে থাকি। এরা আমাদের ব্যবস্থাপনার শিল্প বিপ্লবকাল সময়কালীন মনীষী। ঠিক তার পরবর্তী শিল্প বিপ্লবের পরবর্তী সময়কালটা হচ্ছে 1850 থেকে 1950, এই 100 বছরকে আমরা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পিরিয়ড নামে আইডেন্টিফাই করি। এখানে আমাদের অনেক আহ, ব্যক্তিত্ব আছে।
এফ.ডব্লিউ. টেইলর, হেনরি ফেল, এইচ.এল. ক্যান্ট, গিলবার্ট দম্পতি, অলিভার শেলডন, আল্টন ম্যাও, মানব সম্পর্ক মতবাদের জনক, চেস্টার আই বার্নার্ড, পদ্ধতিবাদ সিস্টেম মতবাদের জনক। মূলত ম্যানেজমেন্টে এই সময়কালটাতে এই ব্যক্তিত্ব যারা আছেন এদের অবদানটা অনেক বেশি। অন্যান্যদের অবদান আছে যুগের, কিন্তু এই যুগের অবদানটা অনেক বেশি। কারণ হচ্ছে এখানে যে এফ.ডব্লিউ. টেইলর, হেনরি ফেল, এই যে হেনরি ফেলকে আমরা আমাদের ব্যবস্থাপনার জনক বলি, এফ.ডব্লিউ. টেইলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলি, এইচ.এল. গ্যান্টে ওনার জ্ঞান সেটের উদ্ভাবক, অলিভার শেলডন, আল্টন ম্যাও, এদের তথ্য উদ্ভাবনের মাধ্যম দিয়ে ম্যানেজমেন্টের অনেক উন্নতি সাধন ঘটেছে। তাই এই শিল্প বিপ্লব পরবর্তী যুগটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই যে একজন ব্যক্তিত্ব, ফ্রেডরিক উইনস্টন টেইলর, এফ.ডব্লিউ. টেইলর, যাকে আমরা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হিসেবে আইডেন্টিফাই করি, ওনার অনেক অবদান আছে আমাদের ব্যবস্থাপনা পদ্ধতি। হ্যাঁ, এরপরে হেনরি ফেল ওই যে 14টি নীতি প্রদান করেছিলেন, তাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। মূলত একজন খনি প্রকৌশলী ছিলেন এই ব্যক্তিত্ব। এবার আসে আধুনিক যুগেও অনেক নিউ নিউ থিওরি আমরা পেয়েছি ডগলাস ম্যাকগ্রেগরের মাধ্যমে, পিটার ড্রাকার, উইলিয়াম মসি, এদের মাধ্যম দিয়ে আমরা অনেক থিওরি পাওয়ার মাধ্যম দিয়ে আমাদের ব্যবস্থাপনাটা